সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট কাটতে লাগলো। তবু একতলা সিঁড়ির নিচের হল ঘরের কোথাও রুবির চুষিটাকে দেখতে পেল না মার্থা। ওদিকে রুবির কান্না আরো তীব্র হয়েছে। পিন পতন নিস্তব্ধ হতন কটেজ ওর কান্নার শব্দে যেন ভয়ঙ্কর অট্টহাস্য করে উঠছে। রুবিকে সামলানো ক্রমশ কঠিন হয়ে উঠছে মার্থার পক্ষে। রুবি আছাড়ি পিছাড়ি করছে ওর কোলে, কাঁদছে, হাত পা ছুঁড়ছে। অন্ধকারে আরো ভয় পাচ্ছে মেয়েটা। উহ ভগবান, কোথায় বেবি সুথারটা? অন্ধকার হলওয়ের মেঝে হাতড়াতে লাগলো মার্থা। হামাগুড়ি দিয়ে দিয়ে জিনিসটাকে খুঁজছে সে। কাঁধে রুবি থাকায় ওর কষ্টটা আরো বেড়েছে। পুরো হলওয়ে জুড়ে পাগল প্রায় হয়ে ক্ষুদ্র এই বেবি সুথারটাকে খুঁজতে খুঁজতে মার্থা এসে পড়ল স্টাডি রুমের দরজায়। মার্থার অবশ্য সেদিকে পরোয়া নেই। তার হাতের ধাক্কা লেগে স্টাডি রুমের দরজাটা একটা ছোট্ট কর্কশ শব্দ তুলে খুলে গেল ভেতর দিকে। মার্থাকে যেন উন্মাদ রোগে ধরেছে। সে এমন আপন খেয়ালে বেবি সুথার বলতে বলতে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে, ঠিক যেন রাস্তার কোনো বদ্ধ উন্মাদিনী। স্টাডি রুমে ঢুকে পড়ল মার্থা। স্টাডি রুমের মেঝেতে হঠাৎ একটা জায়গায় ওর হাত কিছু যেন খুঁজে পেল। হ্যাঁ, এই তো। আনন্দে লাফিয়ে উঠল মার্থা। এই তো পেয়েছে বেবি সুথারটাকে। জিনিসটাকে পাওয়া মাত্রই ওটাকে হাতের মুঠিতে শক্ত করে আঁকড়ে ধরল মার্থা। কিন্তু তার বিক্ষিপ্ত উদ্ভ্রান্ত মস্তিষ্কে এই খেয়াল এলো না, সিঁড়ির গোড়ায় পড়ে যাওয়া জিনিসটা এই বন্ধ স্টাডি রুমের মেঝে এলো কি করে। বেবি সুথারটাকে হাতে নিয়ে এক হাতে রুবিকে নিয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে আসতে যাবে মার্থা। হঠাৎ ও নিধারুণ ভয় ঠকঠক করে কেঁপে উঠল। সামনের দিক থেকে কারোর যেন হাঁটার শব্দ শুনতে পেল সে। অন্ধকার হল হয়ে ধরে 1 পা 2 পা 3 পা করে কেউ যেন এগিয়ে আসছে ওরই দিকে। 1 পা ফেলে কেউ যেন হেঁটে আসছে। আতঙ্কে জমে গেল মার্থা। স্টমাকটা লাফিয়ে ওর গলার কাছে যেন উঠে এলো। কেউ আসছে এদিকে, ওর দিকে। পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল সে কয়েক মুহূর্তের জন্য। মুখের ভেতর জিভটা অসাড়, গলাটা এমনভাবে শুকিয়ে কাঠ হয়ে গেছে যেন সে দীর্ঘদিন ধরে মরুভূমিতে বাস করছে। পায়ের শব্দ 1 পা করে এগিয়ে আসতে লাগলো এদিকে। আতঙ্কে মার্থার মাথা কোনো কাজ করছিল না। তবু রুবির তীক্ষ্ণ কান্না ওর যেন চলৎ শক্তি ফিরিয়ে আনলো। সে কোনো গতিকে ফের ঢুকে পড়ল স্টাডি রুমের ভেতর। দরজাটা সশব্দে বন্ধ করে কাঁপা কাঁপা হাতে ভেতর থেকে দরজায় লক লাগিয়ে দিয়ে দরজায় পিঠ দিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো মার্থা। বুকটা 1 ফোঁটা বাতাস শ্বাস নেওয়ার জন্য ঠেলে ঠেলে উঠতে লাগলো তার। কিন্তু স্টাডি রুমে নিজেকে লক করে রাখলেও পুরোপুরি নিজেকে সুরক্ষিত মনে হলো না মার্থার। তবু এই দরজাটাই ওই অন্ধকারের আগন্তুককে তার কাছ থেকে কিছুক্ষণের জন্য হলেও দূরে সরিয়ে রাখতে পারবে। দরজায় পিঠ লাগিয়ে হাঁপাচ্ছে মার্থা। এমনভাবে ঘামের বন্যা নেমেছে শরীর বেয়ে, আর এমনভাবে জোরে জোরে নিঃশ্বাস পড়ছে যেন অনেক দূর থেকে দৌড়ে এসেছে সে। দেহের সবটুকু শক্তি ক্রমশ নিঃশেষিত হয়ে আসছে তার। আর পারছে না দাঁড়িয়ে থাকতে। বুঝি এবার পড়েই যাবে। কিন্তু কোলে রুবি আছে, ওকে আগে কোল থেকে নামাতে হবে, নইলে এক্ষুনি ওর হাত থেকে পড়ে যাবে বাচ্চাটা। তারপর যা করার করতে হবে। রুবিকে কোল থেকে নামিয়ে সে তার মুখে সেই বেবি সুথারটা গুঁজে দিল। মেঝে থেকে কুড়োনো জিনিস মেয়ের মুখে ধরিয়ে দিতে ইচ্ছে করছিল না ওর, কিন্তু তবু ওর কান্না থামাতেই ওকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও কাজটা করতেই হলো। রুবিকে নিজের লেখার টেবিলের কাছে ছোটোখাটো গদিওয়ালা চেয়ারটায় বসিয়ে রাখলো মার্থা। তারপর ওপাশের গদিওয়ালা সোফাটাকে প্রাণপণ শক্তিতে চেষ্টা করতে লাগলো টেনে হিঁচড়ে দরজার কাছে নিয়ে আসার। ওটার সাহায্যেই স্টাডি রুমের দরজাটার গায়ে ঠেকনো দিয়ে রাখতে চাইছে সে। অনেক চেষ্টার পর ভারী সোফাটাকে কাছে নিয়ে আসতে পারল মার্থা, আগন্তুক যাতে কিছুতেই ঢুকতে না পারে ভেতরে। সে কেন এই কাজটা করছে, এই রকম করে সে ওই আগন্তুককে আটকাতে পারবে কি না, বা কতটুকু আটকাতে পারবে মার্থা নিজেও জানে না। তবু এই কাজ সে কেন করছে ও নিজেও বুঝতে পারছে না। নিতান্ত ঝোঁকের বশেই কাজটা করছে সে। সোফাটাকে দরজার গায়ে ঠেকনো দিয়ে রাখলো মার্থা।
আর তা করতেই কাল ঘাম ছুটে গেল ওর। হাঁপাতে হাঁপাতে বসে পড়ল সে। ঘামে ভেজা অবসন্ন চোখ দুটো মেলে চারপাশটায় চেয়ে দেখল। স্টাডি রুমটা ছোট, অতএব এ ঘরে কেউ ঢুকলে অন্ধকারেও বোঝা যাবে, কারণ এ ঘরে কেউ ঢুকলে তার গাঢ় কালো ছায়া তার নজর এড়িয়ে যাবার কথা নয়। চোখ বন্ধ করে দরজার গায়ে ঠেকনো দিয়ে রাখা সোফাটার গায়ে হেলান দিয়ে অবসন্নভাবে চোখ বুজে রইল মার্থা। শ্বাস প্রশ্বাস এখনো স্বাভাবিক হয়নি তার। স্টাডি রুমে কোনো ল্যান্ডলাইন নেই যে কোথাও ফোন করে হেল্প চাইবে। মোবাইল তার সর্বক্ষণের সঙ্গী বটে, কিন্তু সেটা ওপরের ঘরে তার বিছানার পাশেই রয়ে গেছে। যা ঘটে গেছে তখন সেটা সঙ্গে নিয়ে আসার খেয়ালও ছিল না ওর। এমনকি টর্চটাও ওপরের ঘরেই আছে। হঠাৎ আপন মনেই চাপা হাসিতে ভরে উঠল মার্থার মুখ। কি ভেবে হাসলো, কেন হাসলো সে নিজেও বুঝতে পারল না, কিন্তু তারপরেই সচকিত হয়ে নিজেকে সামলে নিল সে। তার কি হঠাৎ মস্তিষ্ক বিকৃতি দেখা দিল? নইলে এই অবস্থায় অকারণে হাসতে যাবে কেন সে? অনেকক্ষণ পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো মার্থা। সোফার ওপর দিয়ে নিজের শরীরটাকে হেলিয়ে দিয়ে বন্ধ দরজার গায়ে কান পাতল। শুনতে চেষ্টা করলো বাইরে থেকে এখনো সেরকম শব্দ ভেসে আসছে কিনা, কিন্তু বুঝলো বাইরে হলওয়েতে এখন আবার বিরাজ করছে সেই নিশ্ছিদ্র নিস্তব্ধতা। থেমে গিয়েছে যত সব রহস্যময় শব্দ। এখন একটা পিন পতন নিস্তব্ধতা যেন তালা ধরিয়ে দিচ্ছে ওর কানে। এ বাড়ির অনধিকার প্রবেশকারী তাহলে কি চলে গিয়েছে, নাকি বাড়িরই কোথাও আত্মগোপন করে বসে রয়েছে? কথাটা মনে হতেই আবার কাঁপতে লাগলো মার্থা। কিন্তু এই অনধিকার প্রবেশকারী বাড়ির ভেতর ঢুকলো কি করে? সে তো বাইরের ঘরের দরজায় তালা মেরে রেখেই শুয়েছিল, জানলাগুলো খোলা ছিল না। তবে সে ঢুকলো কোথা দিয়ে? কিন্তু ও যা ভাবছে বাইরের কোনো বদ লোক দূরভিসন্ধি নিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়েছে, ওর এই ধারণা কতটুকু যুক্তিযুক্ত? কারেন্ট না থাকা সত্ত্বেও বেবি নাইট ল্যাম্প জ্বলা, ঘরের ওই রকম অস্বাভাবিক ঘূর্ণন, শিশু গলায় আর্তনাদ, এগুলো তবে কিসের লক্ষণ? কিন্তু তার উদ্ভ্রান্ত দিশেহারা মস্তিষ্ক এখনো এটা চিন্তা করতে পারল না, হলওয়ে সিঁড়ির গোড়ায় রুবির মুখ থেকে পড়ে যাওয়া বেবি সুথারটা সে স্টাডি রুমের ভেতর পেল কি করে, যে রুমের দরজাই বন্ধ করা ছিল। মার্থা পাগলের মতো প্রশ্নগুলোর উত্তর হাতড়াতে লাগলো। বাইরের কোনো বদমাইশ লোক তাকে ভয় দেখাচ্ছে, এই যুক্তির খাতিরে মেনে নিল। ওই অস্বাভাবিক দৃশ্যগুলোর কি ব্যাখ্যা হতে পারে তার মাথায় এলো না। হঠাৎ মার্থার দেহে রক্ত সঞ্চালনের গতি দ্রুততর হয়ে উঠল। পাবে দেখা হওয়া সেই রহস্যময়ী বৃদ্ধার কথাগুলো মনে পড়ল। লিল ফ্লিন না লিলি মাউন্টফোর্ড, কি যেন নাম বলেছিল ওকে। বলেছিল না এই ইরি ফার্মের একটা ঘরের দেওয়ালে একটা বাচ্চাকে নাকি জ্যান্ত দাফন করা হয়েছিল। শুরু করছি হেলেন মুরহাউসের লেখা মৃত্যু নিবাস। এর আগে আমরা যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে বারংবার আমার রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস নভেলটির আজ পরবর্তী পর্ব। ভোরের দিকে হঠাৎ একটা ঝাঁকি খেয়ে মার্থার তন্দ্রা ভাবটা কেটে গেল। ধড়মড় করে উঠে বসে টের পেল সম্ভবত ঘুমিয়ে পড়েছিল সে। প্রথমটায় সে কোথায় আছে তা বুঝতেই খানিকটা সময় চলে গেল। চোখ মেলতে দেখল সে সোফার নিচে হেলান দেওয়া অবস্থায় পড়ে আছে। ঘাড়টা এতক্ষণ একদিকে কাত হয়েছিল। সোফাটা তখনও স্টাডি রুমের দরজার গায়ে ঠেকনো দিয়ে রাখা। ঘুম ভেঙে উঠে বসে মার্থা টের পেল ওর ঘাড়ে অসহ্য ব্যথা।
এতক্ষণ ঘাড় কাত করে বসে থাকার ফল। উঠে বসে আড়মোড়া ভাঙল মার্থা। রাতের স্মৃতি এখনো যেন একটা দুঃস্বপ্নের মতো ঠেকছে তার কাছে। সে এখনো বুঝতে পারছে না গত রাতে যা কিছু ঘটল তার সাথে সবই কি বদহজমের ফলে কোনো দুঃস্বপ্ন দেখছে সে, নাকি সত্যি সত্যি সেসব ঘটেছে তার সাথে। কিন্তু দুঃস্বপ্ন যে নয় তার জলজ্যান্ত প্রমাণ সে আর রুবি এই স্টাডি রুমে যে অবস্থায় রয়েছে, এটাই একমাত্র প্রমাণ সে দুঃস্বপ্ন কোনো কিছু দেখেনি। সবই জেগে জেগে ঘটেছে তার সাথে। কাল রাতে যে বা যারা তাকে আক্রমণ করেছিল তারা কি সত্যিই চলে গেছে, নাকি এখনো ঘাপটি মেরে রয়েছে বাড়ির কোথাও? যদি থাকতো তাহলে হয়তো দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করত, কিন্তু সেরকম কিছু করেনি দেখাই যাচ্ছে। স্টাডি রুমের জানলা দিয়ে বাইরের প্রখর সূর্যের আলোয় ভেসে যাচ্ছে ঘর। নিশ্চয়ই অনেক বেলা হয়ে গেছে। কানে আসছে বাইরের পাখিদের অশ্রান্ত কলকাকলি। তাড়াতাড়ি পড়ার টেবিলের কাছে এগিয়ে গেল মার্থা। রুবি কেমন আছে দেখতে হবে। দেখলো গদিওয়ালা রিভলভিং চেয়ারটায় হেলান দিয়ে তখনও বসে আছে রুবি, তবে ঘুমিয়ে নেই, জেগে। ছোট্ট ছোট্ট দুটো চোখ মিলে পুরো ঘরটাকে যেন অসীম আগ্রহ নিয়ে দেখছে সে। তার মুখে চোখে কোনো রকম ভয়ের চিহ্নও দেখতে পেল না মার্থা। একটা নরম তোয়ালেতে রুবিকে জড়িয়ে রেখে চেয়ারে শুইয়ে দিল মার্থা। দুহাত বাড়িয়ে ছোট্ট রুবিকে তারপর কোলে তুলে নিল সে। এখন সেই ঘর ছেড়ে বেরিয়ে পড়তে চায়, কিন্তু তার আগে সোফাটাকে দরজার কাছ থেকে সরাতে হবে, তবেই বেরোতে পারবে বাইরে। অগত্যা রুবিকে আবার চেয়ারে শুইয়ে সোফাটাকে টেনে হিঁচড়ে যথাস্থানে নিয়ে এসে রাখলো মার্থা। তারপর ফের রুবিকে কোলে নিয়ে দরজা খুলে ঘর থেকে বাইরের হলওয়েতে পা রাখতেই আবার একটা ভয় আচ্ছন্ন করে ফেলল ওকে। ওর যেন মনে হলো গত রাতে সেই বিভীষিকা এখনো বাড়ি ছেড়ে যায়নি, রয়েছে এই বাড়িরই কোথাও। মনে পড়ল গত রাতে রুবির ঘর থেকে ভেসে আসা সেই মানব শিশুর কণ্ঠে কান্নার শব্দ। জোর করে নিজের মনেই প্রতিবাদ করে উঠল মার্থা। না না, ওটা নিশ্চয়ই পুরনো ফায়ার প্লেসের চিমনিটার ভেতর ঢুকে পড়া কোনো প্রাণীর শব্দ হবে। ওটা কোনো মানব শিশুর কান্না ছিল না। মানব শিশু কোত্থেকে আসবে ওই দেওয়ালের ভেতর? ওই খ্যাপাটে বুড়িটা নিশ্চয়ই ওকে ভয় দেখাবার জন্য এসব বলেছিল ওকে। ফায়ার প্লেসের চিমনি দিয়ে ভেতরে কোনো প্রাণী আটকে পড়েই ওই রকম শব্দ করছিল। আসলে ওটা আসলে কিছুই না। মার্থা এসব নিয়ে আর ভাবতে চাইল না। এখন তার এই দুনিয়ায় আর কোথাও থাকার জায়গা নেই, একমাত্র এই বাড়িটা ছাড়া। সামান্য কিছু আওয়াজের ভয় সে কিছুতেই এ বাড়ি ছাড়বে না। রুবির কপালে একটা ছোট্ট চুমু দিয়ে সে স্টাডি রুমের বাইরে বেরিয়ে এলো। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো সব জায়গার দরজা জানলাই ভেতর থেকে লক করা, বাইরের কারোর আসার সুযোগই নেই। তবে গত রাতের ওই হানাদারটি ঢুকেছিল কোথা দিয়ে? স্টাডি রুম ছেড়ে বেরিয়ে আসার সময় বাড়ির প্রত্যেক দরজার চাবির গোছা, এমনকি গাড়ির চাবিটাও নিয়ে নিয়েছে তার ট্রাউজার্সের পকেটে। আত্মরক্ষার জন্য এক হাতে নিয়েছে একটা গল্ফ আমব্রেলা। বহিঃশত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য এই সামান্য গল্ফ আমব্রেলাটা কতখানি কাজে দেবে ও জানে না, কিন্তু তবু হাতে একটা কিছু থাকলে মনের জোর বাড়ে। দিনের আলোয় কটেজের ভেতরটাকে গত রাতের মতো আর তেমন ভয়াবহ দেখাচ্ছে না। জানলাগুলো জাফরি কাটা কাঁচের মধ্যে দিয়ে বাইরের সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে কটেজের ভেতর। তবু একই রকম একটা অকাট্য নৈঃশব্দতা বিরাজ করছে পুরো বাড়িটায়। শুধু কানে আসছে বাইরে থেকে আসা পাখিদের কলকাকলি। ওই কলকাকলি শুনেই বোঝা যাচ্ছে বাড়ির ভেতরে নিস্তব্ধতা কতটা প্রকট। হলওয়েটাও যেন অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু গত রাতে এই ঘুটঘুটে অন্ধকারে এই জায়গাটাকেই কি বিশাল আর কি ভয়াবহ দেখাচ্ছিল।
যেন অন্ধকারে গা মিশিয়ে ফার্নিচারগুলোর আড়ালে গা ঢাকা দিয়ে রয়েছে কেউ। বাইরে সূর্যের যা তেজ, মার্থা অনুমান করলো নিশ্চয়ই এখন সকাল 7টা হবে। চারদিকে সতর্ক দৃষ্টি রেখে মার্থা পায়ে পায়ে এগিয়ে এলো সিঁড়ির কাছে। ওর পরনের ট্রাউজার্স খানিকটা ঢিলে হয়ে নেমে এসেছে নিচের দিকে। ট্রাউজার্সের প্রান্তভাগ লুটোচ্ছে মেঝের ওপর। রুবি অবশ্য মায়ের কোলে বেশ নিশ্চিন্ত। সে আপন মনে মায়ের মাথার চুল নিয়ে খেলা করছে। সিঁড়ির প্রথম ধাপে পা রেখে মার্থা একবার তাকালো ওপরের দিকে। দোতলার ল্যান্ডিংটা দেখা যাচ্ছে নিচতলা থেকে। একই রকম শূন্যতা, যেন মুখ বেদান করে তাকিয়ে আছে ওর দিকে। পায়ে পায়ে একটার পর একটা ধাপ পেরিয়ে মার্থা উঠে আসতে লাগলো দোতলার দিকে। দোতলায় এসে সর্বপ্রথম নিজের ঘরে এসে ঢুকলো মার্থা। ঘরটা এখন যথারীতি ফাঁকা, কিন্তু সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল মার্থার যখন দেখলো রাতের সেই ভয়াবহ ঘটনার সাক্ষী হয়ে রয়েছে তার ঘরটা। বালিশ পাশ বালিশ ছড়িয়ে আছে মেঝেতে। বিছানার চাদরটা অনেকখানি ঘষটে নেমে এসেছে নিচের দিকে। গত রাতে এই খাটটাকে আঁকড়ে ধরেই ও নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল। লঘু পায়ে ধীরে ধীরে ঘরে ঢুকলো মার্থা। বিছানার ওপর রুবিকে শুইয়ে দিল। তারপর বালিশগুলো মেঝে থেকে কুড়িয়ে নিয়ে ঠিকঠাক করে রেখে দিল বিছানার ওপর। বিছানার চাদরটাও টেনে টুনে ঠিক করে পেতে রাখলো। মার্থা অতঃপর খাটের তলা, ওয়ার্ড্রোব, ফার্নিচারগুলোর পেছনে সব জায়গায় ভালো করে খুঁজে দেখল কেউ লুকিয়ে আছে কিনা। এই সময় রুবি আচমকা কেঁদে উঠল। খিদে পেয়েছে নিশ্চয়ই মেয়েটার। তার ওপর কখন হিসু করে দিয়েছে, তাই ওর তলার ন্যাপিটাও ভিজে গেছে। মার্থা ভাবলো এখন দিনের বেলা ভয়ের কিছু নেই, রুবিকে স্বচ্ছন্দে একা ঘরে রেখে দেওয়া যায়। মার্থা বেরিয়ে গেল ঘরের বাইরে। এখন পুরো বাড়িটা ওকে খুঁজে দেখতে হবে। বলা যায় না, কোনো ঘরে হয়তো ঘাপটি মেরে আছে গতকালের সেই বিভীষিকা। কিন্তু যদি থাকেও, তাহলে এত ঘন্টা এমন নিঃশব্দে রয়েছে কি করে? বাড়িতে কেউ থাকবে অথচ একটুও শব্দ আসবে না, তা কি করে হয়? কিন্তু তবুও তাকে একবার পুরো বাড়িটা সার্চ করতে হবে। হাতে একটা মাত্র গল্ফ আমব্রেলা, সেটাই অবলম্বন করে সে কিচেন, বাথরুম, ডাইনিং রুম, লিনেন, কাপবোর্ড সব জায়গা আতিপাতি করে খুঁজে দেখল। বাকি রয়েছে এখন শুধু ওই রুবির ঘরটা। ওই ঘরে ঢুকতে যেতেই আবার একটা আতঙ্ক গ্রাস করল মার্থাকে। এতক্ষণ ভয় করছিল না তার, কিন্তু এবার ভয় করতে লাগলো। রুবির ঘরের কাছে এসে দেখল দরজার পাল্লাটা ভেজানো, অথচ ওর বেশ মনে আছে এই ঘর থেকে গত রাতে ছুটে পালাবার সময় দরজাটা পুরো খোলা ছিল। তাহলে এখন কেন বন্ধ? ঠিক বুঝতে পারল না মার্থা। দরজার গায়ে সামান্য চাপ দিতেই দরজাটা একটা ভীষণ ভুতুড়ে শব্দ করে খুলে গেল ভেতর দিকে। ঘরের ভেতরটা বেশ অন্ধকার, এত অন্ধকার যেন মনে হলো এখন গভীর রাত। কে বলবে বাইরে এখন রৌদ্রোজ্জ্বল দিনের প্রখর সূর্যের আলো। গা ছমছম করতে লাগলো মার্থার। মনে মনে দোনা মোনা করতে লাগলো ভেতরে ঢুকবে কিনা। শেষমেশ সাহস সঞ্চয় করে ঢুকেই পড়ল সে। রুবির বেড সাইড টেবিলের ওপর রাখা বেবি নাইট ল্যাম্পটা তখনও স্লথ গতিতে ঘুরেই চলেছে, আর দেওয়ালে চাঁদ আর তারার নীরব খেলা চলছে। তাতেই যতটুকু আলোকিত থাকার কথা আলোকিত হয়ে আছে ঘরটা। মার্থা লক্ষ্য করল ঘরের সব জিনিসই জায়গা মতো আছে, কোথাও এতটুকু অদল বদল হয়নি। এমনকি রুবির বেবি সুথারগুলো পর্যন্ত টেবিলের ওপর রাখা আছে। ঘরটায় ঢুকতেই ফের মার্থার গা অজান্তেই শিউরে শিউরে উঠতে লাগলো। ওর খালি মনে হতে লাগলো এই ঘরের ভেতরেই কোথাও কেউ একজন রয়েছে যে নীরবে তাকে লক্ষ্য করছে। এই ঘরটাই তো গত রাত্রে ঘুরছিল মেরিগো রাউন্ডের মতো। কি ভয়ানক! দৃশ্যটার কথা মনে পড়তেই চোখ বন্ধ করে ফেলল মার্থা। সে একরকম ছুটে গিয়ে ঘরের সব পর্দা টেনে টেনে দুপাশে সরিয়ে দিল। ঘরে আলো আসুক এটাই চাইছিল সে মনে প্রাণে।
কিন্তু তবুও তার গা ছমছমানি ভাবটা গেল না। এই ঘরে, এই ঘরে কেউ নিশ্চয়ই আছে। ঘরে কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না, অথচ মন বলছে যেন কেউ রয়েছে। বিচিত্র এই অনুভূতি, ভাষায় বর্ণনা করা যায় না এই অনুভূতিটাকে। হঠাৎই প্রচণ্ড ভয় পেয়ে গেল মার্থা। এই ঘর থেকে, এই ঘর থেকে এক্ষুনি পালাতে হবে, নইলে বিপদ ঘটতে বেশি দেরি নেই। দৌড়ে গিয়ে খাটের ওপর থেকে রুবির নরম কম্বলখানা, কাঁথা, দুধের বটল, টেবিলের ওপর থেকে ন্যাপি আর বেবি সুথারগুলো নিয়ে ঝুঁটিতে ঘর ছেড়ে বেরিয়ে গেল মার্থা। দোতলার ল্যান্ডিংয়ে এসে চকিতে ঘুরে ঘরের দরজাটা টেনে বন্ধ করে দিল। তারপর বেবি মেটেরিয়ালসগুলো বগলে চেপে ধরে ল্যান্ডিং ধরে নিজের ঘরের দিকে ছুটতে লাগলো বিপর্যস্ত মার্থা। নতুন শ্রোতা বন্ধুরা, এর পরের পর্বগুলোতে কি হয় তা শোনার জন্য নিশ্চয়ই খুব আগ্রহ হচ্ছে আপনাদের। তবে শুনতে থাকুন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ অনেক ইন্টারেস্টিং, অনেক ভয়াবহ ঘটনা এরপর বাকি আছে। এবং নতুন শ্রোতা বন্ধুদের কাছে বারবার রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। আজকের পর্বটি আমরা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।